যাই হোক আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস নাম্বার 8। আজকে আমাদের ক্লাস টপিকস হচ্ছে, মূল টপিকসটা হচ্ছে বাংলা টাইপিং। তবে বাংলা টাইপিংয়ের পাশাপাশি আমরা আরও দুই একটা জিনিস বাকি আছে, সেগুলো আমরা একটু দেখে নিব। সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং, ওয়ার্ড কাউন্ট, তারপরে এবং হচ্ছে ফুটনোট। এই তিনটা জিনিস, খুব ছোট ছোট তিনটা জিনিস, এগুলো আমরা একটু দেখে নিব। পাশাপাশি হচ্ছে বাংলা কিভাবে টাইপ করব না করব সব ইস্যুগুলো দেখব। এবং আপনাদের যদি প্রিভিয়াস ক্লাসগুলোতে কোনো যদি প্রবলেম থেকে যায় সলভ করার মতো, সেই জিনিসগুলো সলভ করে দিব। এরপর আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে মূলত এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া, এবং আপনাদের জন্য একটা প্রজেক্ট থাকবে, সেটা হচ্ছে বাংলাতে যে কোনো একটা স্টোরি লেখা। এটা অবশ্যই বিজয় বায়ান্ন দিয়ে লিখতে হবে। আর আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে ফাইনাল এক্সাম, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইনাল এক্সাম। এক্সামের টপিকস থাকবে এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল, দুই টাইপসেরই হবে। আপনাদের টপিকসটা হচ্ছে এতদিন যা কিছু করাইছি সবগুলো ক্লাসের উপরে, সবগুলোর উপরে ফুল মাইক্রোসফট ওয়ার্ড, পাশাপাশি বেসিক ক্লাসেরটাও। হ্যাঁ, জি, সেম টাইম ক্লাস। আপনাদের এক্সামের ডিউরেশন এমসিকিউর জন্য 20 মিনিট থাকবে এবং প্র্যাকটিক্যালের জন্য 90 মিনিট। আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে এমসিকিউতে হচ্ছে 20টার জন্য 20 নাম্বার, আর প্র্যাকটিক্যালে হচ্ছে 200টা টাস্ক থাকবে, যেখানে থাকবে 80 মার্কস। তো সো টোটাল হলো 100 মার্কসের আপনাদের এক্সাম থাকবে নেক্সট ক্লাসে। 60% মার্কসে পাস। এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল দুইটাতে আলাদা আলাদা পাস মার্কস। জি, সো আমরা ফার্স্টে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। আমাদের ফার্স্টে আমরা দেখব স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং। স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং জিনিসটা কি সেটা আগে আমরা একটু দেখি। যেমন আমি লিখলাম আই এম এ ওল্ড বয়, তা তো সঠিক ধরতেছে। আই এম এ স্টুডেন্ট লিখি, তাহলে কি আমার এখানে কোনো ভুল আছে? হ্যাঁ, ভুল নাই। বাট আমি যদি ইচ্ছাকৃতভাবে কোনো একটা ভুল করি, স্টুডেন্টকে স্টুডেন্ট লিখলাম, তাহলে এটা কি ভুল না? ভুল। যখন আমরা যে কোনো কিছু ভুল লিখি তখন এইভাবে আমাদের লিখার নিচে একটা রেড মার্ক দেখায় দেয়, তার মানে কি আছে, এখানে স্পেলিংয়ে ভুল আছে। সো এই ধরনের আমাদের লেখার মধ্যে অনেকবার এই ধরনের প্রবলেমগুলো থাকতে পারে। সেটা সলভ করার জন্য আমাদেরকে যেতে হবে রিভিউ মেনুতে। রিভিউ মেনুর মধ্যে প্রথমে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং। এই যে এখান থেকে স্পেলিং অ্যান্ড গ্রামারটা আমরা চেক করে নিতে পারি। এখানে যখন আসি, পাশে আমাকে দেখেন এখানে স্টুডেন্ট, সেটা সঠিক কি হতে পারে তারা আমাকে একটা সাজেশন দেখাচ্ছে। আমি চাইলে সেটা চেঞ্জ করতে পারি, আর যদি না চাই তাহলে আমি সেটাকে ইগনোরও করতে পারি, কোনো সমস্যা নাই। যেমন আমি যদি এখানে আপনাদের একজনের নাম লিখি, ধরেন কার নাম লিখবো, আবু বিয়ের, লিখলাম। এখন এখানের মধ্যে দেখেন সেই স্টুডেন্ট বানানটাকে ভুল ধরতেছে এবং বকর এই বানানটাকে ভুল ধরতেছে, কিন্তু সে আবু এবং হচ্ছে সিদ্দিক এই দুইটা শব্দকে সে ইংরেজি শব্দ হিসেবে ধরে নিচ্ছে। এইভাবে যে কোনো কিছু যখন লিখবেন তখন সেটা ভুল এবং সঠিকগুলো আপনাকে দেখাবে। আমরা এখানে আসি, এটাকে কি দিব, চেঞ্জ দিয়ে দিব, আর এটাকে কি দিব, ইগনোর দিয়ে দিব। তাহলে ইগনোর দিলে কি হবে, সে আর আপনাকে এই জিনিসটা ভুল দেখাবে না। আবারও যদি আমি এখানে এরপরে যদি আবারও যদি কখনো ডাবলকে এ আর বকর যদি লিখি, তাহলে সে আমাকে আবারও ভুল দেখাচ্ছে। এই ভুলটা যদি আমার কাছে আর কখনো দেখায়ও না, এটা যদি করতে চাই তাহলে আমরা ডিকশনারিতে অ্যাড করে দিলে হবে। আমি এটা ডিকশনারিতে অ্যাড করে দিলাম। এখন আমি যতবারই এই শব্দটা লিখবো ততবারই কিন্তু সে আমাকে আর কোনো ভুল দেখাবে না, সে বলে দিবে যে এটা সঠিক বানান। বুঝতে পারছি? এখন আসি, এটা হচ্ছে আমি তার ডিকশনারিতে অ্যাড করে দিলাম বকর বানানটা। এখন ডিকশনারিতে বলতে কি, এটা কি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা ইংরেজি শব্দ হিসেবে স্বীকৃতি পাই গেছে? তাহলে কি হইলো, এটা লাভ কি? তাহলে ডিকশনারিতে অ্যাড হয়ে কি লাভ হলো? কোন ডিকশনারিতে অ্যাড হইলো? আপনার কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ডের ডিকশনারিতে অ্যাড হইলো। এটা মূলত ওয়ার্ড কোথাও অ্যাড হয় নাই, এটাই হচ্ছে ব্যাপার। সো এটা আপনার ভুল হিসেবে থাকবে। অন্য কম্পিউটারে নিলে এটাকে আপনাকে ভুল হিসেবে নিচে রেড মার্ক দেখাবে। দেখেন নিচে রেড মার্ক যদি দেখায়, এটা যে আসলে কোনো প্রবলেম তা কিন্তু না, কারণ আপনি যখন প্রিন্ট করবেন তখন কিন্তু সেই রেড মার্কটা থাকে না, ভুলের এই রেড মার্কটা থাকবে না, এটা নর্মালি দেখাবে। এটা জাস্ট আপনাকে একটা গাইড দিচ্ছে। সো আপনার কাছে যদি মনে হয় এইভাবে আপনাকে রেড মার্ক দেখাচ্ছে বাট সঠিকটাতে রেড মার্ক দেখাচ্ছে, তাহলে আপনার চেঞ্জ করার দরকার নাই।
দেখেন এরপর আমি যদি এখানে এসে রাইট বাটনে ক্লিক করি তাও দেখেন সে আমাকে সঠিক স্পেলিংটা দেখাবে। যেমন আমি এখানে দিচ্ছি স্টুডেন্ট লিখলাম, ভুল লিখলাম, হ্যাঁ। এখন এটা আমি যখন রাইট বাটনে ক্লিক করব দেখেন সে কিন্তু আমাকে সঠিকটা দেখাচ্ছে। এই জায়গায় এসে রাইট বাটনে ক্লিক করতে হবে, এই যে মাঝখানে এসে রাইট বাটনে ক্লিক করলাম, তাহলে আমাকে স্টুডেন্ট দেখাচ্ছে, ক্লিক করলে সঠিক হয়ে যাবে। সো এইভাবে চাইলে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং করে সেটা ঠিক করে নিতে পারি। এরপর আমি এখান থেকে lipsum.com থেকে কিছু ট্যাক্স নিয়ে আসি। দেখেন আমি এখান মধ্যে কিছু ট্যাক্স নিয়ে আসলাম। এখন আসি এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে পুরো ডকুমেন্টের মধ্যে কি কি আছে। ফার্স্ট অফ অল একটা পেজ আছে, টোটাল ওয়ার্ড আছে 92টা, টোটাল ক্যারেক্টার আছে 488টা কোনো স্পেস ছাড়া, আর স্পেস সহ যদি হিসাব করে তাহলে এখানে 580টা ক্যারেক্টার আছে। প্যারাগ্রাফ আছে একটা, লাইন আছে 6টা। তাহলে এই ডকুমেন্টটার সম্পূর্ণ রিপোর্ট সে আপনাকে খুব ইজিলি দিয়ে দিচ্ছে। আর ধরেন আমি চিন্তা করলাম যে এতটুকুর মধ্যে কতটুকু কি আছে সেটা আমাকে দেখাক, তাও যদি আপনার ওয়ার্ড কাউন্টে ক্লিক করেন তাহলে দেখেন শুধুমাত্র ওই অংশটুকুতে যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো ক্যারেক্টার আছে, যতগুলো প্যারাগ্রাফ আছে সে আপনাকে সেটাই দেখাচ্ছে, শুধুমাত্র সিলেক্টেড অংশটাতে। আমি যদি শুধুমাত্র এই 3টা ওয়ার্ডকে যদি সিলেক্ট করি তাহলে দেখেন শুধুমাত্র এই 3টা ওয়ার্ডকে সে কাউন্ট করবে। এবার যে কোনো একটা অংশতে আমার কতটুকু কি আছে সেটা আমরা এখান থেকে কাউন্ট করতে পারি। মাঝে মাঝে থাকে না আপনাদেরকে বলবে যে এত ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখো, বলে না এত ওয়ার্ডের মধ্যে একটা কম্পোজিশন লিখো, সেটা কিন্তু আপনারা লেখার পরে এখান থেকে টেস্ট করতে পারবেন যে আসলে এটা কত ওয়ার্ডের হয়েছে বা আরো কত ওয়ার্ড আপনাকে লিখতে হবে। এরপর আসি ওয়ার্ড কাউন্টের পর কি দেখানোর কথা ছিল, ফুটনোট দেখানোর কথা ছিল, তাই না? তো আমরা ফুটনোটে আসি। ফুটনোট জিনিসটা আসলে কি, আমরা রেফারেন্স থেকে আসি। ফুটনোট হচ্ছে, তার আগে বলেন বই পড়তে পছন্দ করেন কেউ আছেন? বই পড়তে ভালো লাগে? বই কি ধরনের বই পড়েন? আচ্ছা, বইয়ের নিচে কিছু ক্ষেত্রে রেফারেন্স থাকে, দেখছিলেন কখনো? কি থাকে, ধরেন এখানের মধ্যে একটা ছোট করে একটা ওয়ান লেখা থাকে, সেই ওয়ান কোথায় থেকে পাইছে নিচে সুন্দরভাবে লিখে দেয় যে অমুক বই থেকে বা অমুক জায়গা থেকে জিনিসটা কালেক্ট করা। এই জিনিসটাকে বলা হয় মূলত ফুটনোট। যেমন কেউ যদি ইসলামিক বই পড়েন, ওখানে দেখবেন যে কোনো একটা জিনিস যখন আপনার কাছে উল্লেখ করা হয় তখন বলে দেওয়া হয় এটা অমুক হাদিসের অত নাম্বার হাদিস, বলে দেওয়া হয় এটা কোরআন শরীফের এত নাম্বার পারার এত নাম্বার, এই সূরার এত নাম্বার আয়াত থেকে এটা সারমর্ম করবো, ওই জায়গা থেকে কালেক্ট করা বলে দেয় না। এই জিনিসটাই হচ্ছে মূলত ফুটনোট। যেমন আমার মাউসের কার্সরটা যেখানে আছে, ধরেন আমি এই জায়গার মধ্যে 1500S, এখানের মধ্যে একটা ফুটনোট অ্যাড করব, তাহলে আমি জাস্ট একটা ফুটনোটে ক্লিক করলাম এবং আমাকে দেখেন উপরে সে একটা ওয়ান অ্যাড করে দিছে, কিন্তু অলরেডি ওয়ান অ্যাড করে দিছে, এবং নিচে এই জায়গায় ওয়ান সম্পর্কে আমাকে লিখে দিতে বলতেছে। আমি এখানে দিয়ে দিলাম অমুক বই, অমুক বুকের কত নাম্বার পৃষ্ঠা, 215 নাম্বার পেজ, থার্ড প্যারা। তাহলে দেখেন এইটার মধ্যে এটার একটা বিশ্লেষণ সে আপনাকে নিচে দিয়ে দিছে। আবার ধরেন আপনি চাচ্ছেন যে এখানের মধ্যে আরেকটা ফুটনোট বসাবেন, এরকম ফুটনোট দিলেন, তাহলে দেখেন এই অংশটার এটা কেন এটা হলো সেটা সম্পর্কে নিচে বলে দিছে। আবার এখানে এসে যদি আপনি আরেকটা ফুটনোট দেন তাহলে দেখেন নিচের মধ্যে সেই ফুটনোটটা আপনি দিয়ে দিতে পারতেছেন। এটা মূলত এইভাবেই অ্যাড করা হয় বইয়ের মধ্যে। হ্যাঁ, এই যে যেখানে ফুটনোটটা আমি যেই জায়গায় বসাবো সেই জায়গায়, ধরেন আপনার এই পুরো অংশটা শেষে এই পুরো অংশটা সম্পর্কে এখানে একটা ফুটনোট দিবেন, তাহলে আপনি কি করতে হবে, ফার্স্টে পুরো অংশটা হয় সিলেক্ট করে দিতে পারেন, নাহলে সিলেক্ট ছাড়া দিলেও হচ্ছে, এক জায়গায় দিলেই হচ্ছে। দেখেন আপনি এখানে ডাটাটা বসাই দিলেন, তাহলে যেই জায়গায় শেষ আপনাকে মূলত সেখানেই সে দেখাবে ফুটনোটের নাম্বারটা। এবং এটা ডিলিট করতে হয় কিভাবে? ডিলিট করার সঠিক ওয়েটা হচ্ছে কোনো কিছু না, আপনি চাইলে এখান থেকে লেখাটা ডিলিট করে দিতে পারেন, তাহলে কাজ শেষ। এখন ফুটনোট কি আমার ডিলিট হয়েছে?
ডিলিট হয় না, আপনি লেখাটা ডিলিট করছেন। সো এখানে লেখা ডিলিট করে কোনো লাভ নেই, লেখাটা আপনারা ডিলিট করবেন না। এখানে লেখা ডিলিট না করে আপনি যেটা করতে পারেন, এই জায়গায় এসে ক্লিক করে আপনি ফুটনোটটা ডিলিট করে দেন, দেখেন এখান থেকে জিনিসটা চলে গেছে। আবার এখান থেকে 3 নাম্বারটা ডিলিট করব, 3 নাম্বারটা ডিলিট হয়ে গেছে, সো 3 নাম্বার নামে কোনো কিছুই নাই। আর যদি এখানে আমি 1 নাম্বারটা ডিলিট করে দিই তাহলে কি হবে, 2 নাম্বারে যেটা ছিল সেটা 1 নাম্বার হয়ে যাবে। সো এইভাবে করে আমরা যে কোনো লেখার মধ্যে, বইয়ের মধ্যে ফুটনোট দিতে পারি এবং সেটাকে রিমুভও করে দিতে পারি। বুঝছি? সো এই ছিল হচ্ছে মূলত আমাদের স্পেলিং এন্ড গ্রামার চেকিং, ওয়ার্ড কাউন্ট এবং হচ্ছে ফুটনোট। এবার আমরা চলে আসি বাংলা টাইপিং। ফার্স্টে আসি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। এটা কি বাঙালিদের তৈরি? কাদের তৈরি? কাদের? মাইক্রোসফট কোম্পানির। তারা কি বাংলা বুঝে? বুঝে না, এই জন্য তারা বাংলার লেখার কোনো সিস্টেম তারা এখানে রাখে নাই। তাহলে বাংলা লেখার জন্য আমাদেরকে আলাদা কোনো একটা সফটওয়্যার ইউজ করা হয়। সেই রকম আমরা 2 ধরনের সফটওয়্যার ইউজ করতে পারি। একটু লেখেন, বাংলা 2 ভাবে টাইপ করা যায়। বাংলা 2 ভাবে টাইপ করা যায়, 2টা সিস্টেমে টাইপ করা যায়। একটা হচ্ছে ইউনিকোড আর একটা হচ্ছে বিজয়। ইউনিকোড এবং বিজয়, দুইটা ইউনিকোড সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউনিকোড আর একটা হচ্ছে বিজয়। ইউনিকোডটা ইউজ করা হয় অনলাইনের ক্ষেত্রে, যেমন আমরা ফেসবুকে কারো কাছে মেসেজ পাঠানোর জন্য যে বাংলাটা টাইপ করি সেটা হচ্ছে ইউনিকোড বাংলা। আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা গুগলে সার্চ করার জন্য যে বাংলাটা ইউজ করি অনলাইনের ক্ষেত্রে সেটা কি ইউনিকোড বাংলা। আর অফিশিয়ালি যে বাংলাগুলো ইউজ করা হয় অফিশিয়াল পারপাসে সেটা হচ্ছে বিজয়, সেটা হচ্ছে বিজয়ের বাংলা। ইউনিকোড লেখার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয় কি অব্র কিবোর্ড। ইউনিকোডের জন্য অব্র কিবোর্ড ইউজ করতে পারে, কিংবা বিজয় 52 এই সফটওয়্যারটাও ইউজ করা যেতে পারে। আর বিজয়ের জন্য বিজয় 52 সফটওয়্যার। ইউনিকোডের জন্য দুটো সফটওয়্যার ইউজ করতে পারি, একটা হচ্ছে অব্র কিবোর্ড আর একটা কি বিজয় 52। ইউনিকোড দুটো দিয়ে লেখা যায়। আর অফিশিয়াল বাংলার জন্য যে বিজয় সেটা সফটওয়্যার প্রয়োজন হবে বিজয় 52। আর অফিশিয়ালের জন্য বিজয় 52। এখন এই স্টেপগুলো একটু লিখে নেন, দেন আমি বলে দিচ্ছি। এটা একটু লিখে নেন, তারপর আমি বুঝাই বলতেছি কিভাবে বাংলা টাইপ করতে হয়। এখন দেখেন আমরা বিজয় 52 এই সফটওয়্যারটা দিয়ে বাংলা টাইপ করাটা দেখব। তার আগে বিজয় 52 সফটওয়্যারটা আপনার প্রয়োজন হবে, তাই না? কারণ এই সফটওয়্যারটা যদি আপনার না থাকে তাহলে কি কাজটা করতে পারবেন? পারবেন না। সো বিজয় 52 এই সফটওয়্যারটা সর্বপ্রথম আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। 99% কম্পিউটার সেটআপ দেওয়ার সময়ই হচ্ছে সাথে সাথে এই সফটওয়্যারটা দিয়ে দেওয়া হয়। যদি কারো কম্পিউটারে না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ইনস্টল করে নিতে হবে, তাছাড়া আপনাকে ইনস্টল করতে হবে না যদি থাকে। এখন আসে আপনি কিভাবে চেক করবেন আসলে বিজয় 52 সফটওয়্যারটা আছে কি নাই, তাই না? সেটা আছে কি নাই সেটা সফটওয়্যার জন্য আমরা এখানে স্টার্ট বাটনে চলে আসবো, আসার পর এখানে সার্চ দিব বিজয়। বিজয় যখনই লিখবো এখানে দেখেন বিজয় 52 সফটওয়্যারটা আপনি এখানে চলে আসছে এবং দেখে বুঝতেছেন আপনার এখানে কি আছে ইনস্টল করা আছে, তাহলে ইনস্টল করার প্রয়োজন হচ্ছে না।
আর যদি ইনস্টল না থাকে তাহলে আপনাকে ইনস্টল করতে হবে। আমি অলরেডি সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিছি, এই যে BJ52 সফটওয়্যারটা পেয়ে যাবেন। আমি যদি আপনাদের গ্রুপ থেকে ড্রাইভে যাই, ফিচারগুলো কোথায় দেওয়া আছে, বাংলা টাইপিংয়ে যদি যাই, বাংলা টাইপিংয়ের ভিতরে আসি, এখানে সফটওয়্যারের জন্য একটা লিঙ্ক ক্রিয়েট করা আছে, এই যে দেখেন BJ52 সফটওয়্যার। এই সফটওয়্যারের ভিতরে যদি যায়, এখানে তিনটে জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে BJ52.msi, এটা হচ্ছে BJ52 সফটওয়্যার, এটা ডাউনলোড করে আপনি শুধু ইনস্টল দিলেই হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে তার কি কোড দেওয়া আছে, এই যে এখানে কি দেওয়া আছে, লাইসেন্স কি, এই যে এখানে লাইসেন্স কিটা দেওয়া আছে। এই লাইসেন্স কিটা নিয়ে আপনাকে যখন লাইসেন্স কিগুলো চাবে তখন আপনি সেখানে দিয়ে দিতে হবে। এরপর এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া আছে এই সফটওয়্যারটা দেওয়ার সময়, সেটা একটু দেখে নেন। কি বুঝলেন? হ্যাঁ দেখি, এটা হচ্ছে মূলত একটা পেইড সফটওয়্যার। BJ52 সফটওয়্যারটা ফ্রি কোনো সফটওয়্যার না, এটা কি পেইড সফটওয়্যার। এটা কিনেই মূলত আপনাকে ব্যবহার করতে হবে। সেটা কেনার জন্য আপনি যদি সরাসরি গুগলে সার্চ করেন BJ52, BJ52 প্রাইস লিখে সার্চ করলে আপনি হচ্ছে রায়ান্স কম্পিউটারকে পাবেন। রায়ান্স কম্পিউটার থেকে কিনতে পারেন। আরও অনেকগুলো অনলাইন শপ আছে, তারা হচ্ছে জিনিসগুলো সেল করে। কিংবা হচ্ছে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে, যেখানে হচ্ছে মূলত আপনার এই কম্পিউটারের জিনিসগুলো যেখানে লিগ্যালি সেল করে, অনেকে আছে জিনিসটাকে অনলাইন থেকে ডাউনলোড করে ইলিগালভাবে সেল করে, সেগুলো না। যারা লিগ্যালি সেল করে, যেমন তারা হচ্ছে লিগ্যালি সেল করে, তাদের থেকে আপনি কিনতে পারবেন কত দিয়ে, 520 টাকা দিয়ে। তার কিছুটা ডিসকাউন্ট দিয়ে দিবে, ডিসকাউন্ট দিয়ে 500 টাকা দিয়ে। সে হচ্ছে আপনাকে অবশ্যই একটা সিরিয়াল কি দিয়ে দিবে, আপনার নামে জিনিসটা লাইসেন্স করে দেবে, এবং তাকে বলে দিতে হবে এটা অরিজিনাল কিনা নাকি আপনার কোথাও ডাউনলোড করে দিয়ে দিচ্ছেন। সো ডাউনলোড করে দিলে হবে না, ওদের সরাসরি আপনাকে সেটা সিরিয়াল কি পারচেস করে আপনাকে পারমিশনটা দিয়ে দিবে। সো সেটাই আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তবে আমাদের বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে সবাই জিনিসটা কিভাবে ব্যবহার করে, অবৈধভাবে ব্যবহার করে, ঠিক আছে। তো সেটার জন্যই আপনাদেরকে এখানে যে কোডটা দেওয়া আছে, এটা গুগলে সার্চ দিলেও কোডটা পেয়ে যাবেন, সেম জিনিস। এটা আমার কেনা কোনো কিছু না, আমাদের কোম্পানিরও কেনা কোনো কিছু না, এটা অনলাইন থেকে কপি করে দেওয়া। এবার চলে আসি, এই সফটওয়্যারটা ইনস্টলেশনের কাজ গেল। ইনস্টল করার পরে এবার হচ্ছে আপনি সরাসরি এখানে কাজ করতে পারবেন। সো কাজ করার জন্য আপনাকে ওয়ার্কিং স্টেপ দেওয়া হয়েছে, এখানে টোটাল 4টা স্টেপ ফলো করে আপনাকে কাজটা করতে হবে। খুবই সিম্পল স্টেপ। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে কাজ স্টার্ট করার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে BJ52টাকে অন করতে হবে। যেমন দেখেন, আমরা BJ52তে গেলাম, এখানে ক্লিক করলাম, অন হয়েছে। কেন অন হয় নাই? কারণ এটা কম্পিউটার যখন অন হয়েছে সাথে সাথে এই সফটওয়্যারটাও অন হয়ে গেছে। কম্পিউটার যখন অন হয় দেখবেন অনেকগুলো সফটওয়্যার পরপর অন হয় না, ওখানে দেখবেন BJ52 লেখাটাও আসে, মনে আছে? কীরকম আসে আমি সেটা একটু এখান থেকে ক্লোজ করে তারপর দেখাই। ধরেন BJ52, এখানে ক্লিক করলাম, এই যে অন হয়েছে না, কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু এটা কি হয়ে যায়, অন হয়ে যায়। যদি অন না থাকে আপনি এখান থেকে BJ52 লিখে জাস্ট ক্লিক করবেন, অন না থাকলে অন হয়ে যাবে, আর যদি অন থাকে তাহলে কোনো সমস্যা নেই। প্রয়োজনে নিচে দেখেন যে তীর চিহ্ন আছে, এই জায়গায় যদি চেক আপ করেন এখানের ভিতরে কিন্তু আপনি পাবেন BJ52 নামে সফটওয়্যারটা। বুঝতে পারছেন? এই যে দেখেন সফটওয়্যারটাকে চিনে রাখেন, এই সফটওয়্যারটা পেয়ে যাবেন। সো আমরা প্রথম কাজ হচ্ছে এই সফটওয়্যারের এখানের মধ্যে প্রথম স্টেপ কি ছিল, আমাদের ফন্টটা চেঞ্জ করে কি দিতে হবে, সুতনি MJ। সো আমরা এখানে আসলাম, লিখবো SU, সাথে সাথে আমার কি চলে আসছে, সুতনি MJ লেখাটা চলে আসছে। যদি না আসে তাহলে পুরোটাই স্পেলিংটা 100% অ্যাকুরেট করে লিখে একটা এন্টার বাটনে প্রেস করেন, তাহলে আপনার ফন্ট চেঞ্জ করার কাজ শেষ। এখন যদি আপনি বাংলা লিখতে যান তাহলে দেখেন বাংলাটা সঠিকভাবে আপনি লিখতে পারবেন না, এলোমেলো হবে। এই দেখেন আমি দিলাম GF, আসার কথা ছিল কি GF দিলে সরি আ, বাট এখানে আসছে কি ম ভ, অর্থাৎ আমার স্টেপ এখনো শেষ হয়নি, আমি এখন লেখা স্টার্ট করতে পারবো না।
আমাকে বিজয় বায়ান্ন সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করতে হবে বাংলা টাইপ করার জন্য। অ্যাক্টিভটা কিভাবে করব? কন্ট্রোল অল্ট্রা বি। তাহলে কন্ট্রোল অল্ট্রা বি মানে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোলটা চেপে ধরবেন, আর এক হাতে অল্ট্রাটা চেপে ধরবেন, তারপরে বি বাটনে একটা প্রেস করবেন। এখন কিন্তু আমার বাংলা টাইপিং এর জন্য রেডি। এবার আমি যদি GFD সরি আ লেখা চলে আসছে, এবার আমরা নরমালি লিখতে পারি। এবার আসি বাংলা লেখার স্টেপগুলো। বাংলা লেখার জন্য আমাদেরকে ফার্স্টে বাংলা ভাষা জানতে হবে। বাংলা ভাষা জানি সবাই? হ্যাঁ জান তো লিখে নিবেন, লিখে নিবেন, লিখে নিবেন কিবোর্ডের উপর, কিবোর্ডের উপর লিখে নিবেন। নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসি, এই শুনেন, এখন ফার্স্ট আমরা বাংলা ভাষাটা শিখি, পরে সমাধান দিচ্ছি। বাংলা ভাষা ফার্স্ট আমরা শিখি। বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? কি বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? বর্ণমালা বলে একটি। এই তাই নাকি? বর্ণমালা মানে কি? এটা কে শিখেছে আপনাকে? বর্ণমালা মানে তো হচ্ছে বর্ণ সমষ্টি, সবগুলোকে বলতেছে। এটা কি ফুলের মালা? যে অনেকগুলো ফুল মিলে একটা মালা হয়েছে, এটা একটা মালা? আমি এই জীবনে শুনি নাই। বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? এই বর্ণমালা কয়টা? ব্যঞ্জন বর্ণ কয়টা? স্বরবর্ণ কয়টা? হ্যাঁ আপনারা এলোমেলো হয়ে যান। হ্যালো, আসসালামু আলাইকুম। স্বরবর্ণ কয়টা? কয়টা জানেন না? কয়টা? ব্যঞ্জন বর্ণ টোটাল কয়টা? এইটাই জানেন না এখনো? রে বাঙালি। এবার আসি বাংলা ভাষা। এবার আমরা বাংলা লিখবো। তাহলে লেখার সময় আমরা ছোট বাচ্চাদেরকে প্রথমে কি শিখাই? সরি অ, তারপরে সরি আ। এটা এখন আপনাদেরকেও শিখতে হবে। তাহলে বলেন এখন কিবোর্ডের মধ্যে আমাদের সরি অ সরি আ স্বরবর্ণ টোটাল কয়টা আছে কিবোর্ডে লেখার জন্য? খুঁজে পান কিনা দেখেন স্বরবর্ণগুলো, খুঁজে দেখেন। সরি অ সরি কয়টা আছে? ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কয়টা আছে দেখেন। শুধু স্বরবর্ণ কয়টা আছে স্বরবর্ণ গুনেন, দেখি কে কয়টা খুঁজে পাই। স্বরবর্ণ কিবোর্ডে টোটাল কয়টা আছে খুঁজে বের করেন। যেটা বলছে আগে সেটা খুঁজে বের করেন। কয়টা পাইছেন? খুঁজে পান না একটাও স্বরবর্ণ? স্বরবর্ণ খুঁজে পান না একটাও? স্বরবর্ণ কয়টা? দুইটা স্বরবর্ণ পাইছেন, তাই তো? কি কি পাইছেন? সরি ও আর হচ্ছে ও। বাট স্বরবর্ণ বাকি আপনারা তাহলে সরাসরি স্বরবর্ণ এই দুইটাকেই লিখতে পারি, বাকিগুলোকে হচ্ছে আমাদেরকে বানাইতে হয় বা তৈরি করতে হয়, সরাসরি লেখা যায় না। এবার দেখেন আমরা লেখার জন্য কি করতে হবে। আমাদের ইংরেজিতে বর্ণমালা কয়টা? বাংলাতে কয়টা? 50টা। তাহলে অলমোস্ট ডাবল না? এই জন্যই হচ্ছে আমাদের ইংলিশ কিবোর্ডের উপর প্রতিটা কি এর উপরে দুইটা করে বর্ণ দেওয়া আছে। যেমন আমরা যদি এখানের মধ্যে জে এর কথা চিন্তা করি তাহলে এখানে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। এই জে এর মধ্যে ক এবং খ এটা লেখার জন্য আমরা যদি সরাসরি জে তে প্রেস করি তাহলে আমরা ক লিখতে পারবো, আর যদি আমরা শিফট চেপে জে তে ক্লিক করি তাহলে আমরা খ লিখতে পারবো। তাহলে বর্ণ কয়টা? দুইটা থাকে, উপরে একটা থাকে নিচে একটা থাকে। নিচেরটা টাইপ করার জন্য সরাসরি শিফট বাটনটা প্রেস করলেই লেখা উঠে যাবে, আর উপরেরটা প্রেস করার জন্য শিফট চেপে ধরে সেই বাটনটাতে আপনাকে প্রেস করতে হবে। বুঝতে পারছি? তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এবার আসে আমরা স্বরবর্ণ লিখব।
স্বরবর্ণ লেখার নিয়ম কি? প্রথমে স্বরীয় আছে লিখে ফেললাম, যেগুলো নাই সেগুলোর কার তো আছে, কার চিনি? হ্যাঁ, যেমন স্বরী আ, এটার কার কি? আকার, তাই না? তাহলে এই যে স্বরবর্ণ লেখার একটা নিয়ম আছে। স্বরবর্ণ লেখার নিয়মটা হচ্ছে প্রথমে আপনাকে হসন্ত দিতে হবে, তারপরে সেই বর্ণের কারটাকে আপনি লিখতে হবে, তাহলে স্বরে আ উঠে গেল। এবার আসি রশ্মি। রশ্মি কিভাবে লিখবো? তাহলে ফার্স্টে হসন্ত দিব। হসন্ত কোথায় আছে? জিতে আছে। হসন্ত বা জি দিলাম, তারপরে রশ্মিকার কোথায় আছে? ডিতে। তাহলে আমি ডিতে একটা প্রেস করলাম, কি উঠলো? রশ্মি। এবার আসি আমরা দীর্ঘই লিখবো, তাহলে জি শিফট ডি, এই তো পাচ্ছেন। তারপরে কি? তারপরে জি এ, তারপরে জি সি, তারপরে জি শিফট সি, তারপরে ও হচ্ছে এক্স আছে, সরাসরি লিখে দিলাম, তারপরে ও হয়েছে। কয়টা হয়েছে? 11টা হয়ে গেছে এখানে। 3 3 দুগুণে 6, 5 11। তাহলে এখন স্বরবর্ণ লিখতে পারবেন? সরিয়া সরিয়া বাসায় গিয়ে আজকে শুধু বলিয়েন, আজকে আমাদেরকে সরিয়া সরিয়া শিখাইছে। এবার আসি স্বরবর্ণের পর আমাদের কি লাগবে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখবেন? ক, খ, গ লিখবো ও দিয়ে, ঘ লিখবো শিফট ও দিয়ে, উ লিখবো কিউ দিয়ে, তারপরে চ লিখবো ওয়াই দিয়ে, শিফট ছ দিয়ে, শিফট ওয়াই দিয়ে ছ, সবগুলো দেওয়া আছে। তারপরে চ ছ বরিকার জ ঝ ইয়া, তারপরে কি ট ঠ ড ড। এবার এইভাবে করে আপনি লিখতে থাকবেন। এটা লেখা কোনো কঠিন কোনো কিছু না। এখানে কট কেন হয়েছে দেখেন, এটা ব্যঞ্জন বর্ণ লেখা কোনো ব্যাপার না, সবগুলাই দেওয়া আছে। নিচেরটা লিখতে গেলে সরাসরি প্রেস করলে হবে, আর যদি উপরেরটা লিখতে যান তাহলে শিফট ধরে সেটা প্রেস করলে ব্যঞ্জন বর্ণটা লেখা হয়ে যাবে। এবার আসি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের পর কি লাগবে? আপনার কার লাগবে। কি লাগবে? কার। যেমন আমি লিখবো আমার দেশ বাংলাদেশ, তাহলে আমার কিভাবে আসবে? সরি আ, তাহলে জি এফ সরি আ, তারপরে মার এম এফ ভি, এম এফ ভি আমার। তারপর আসি দেশ, তাহলে ফার্স্টে কি দিতে হবে? একার দিতে হবে। একার কোথায় আছে? সি এর মধ্যে আছে। তারপর দ লাগবে, দ আছে কোথায়? এল এর মধ্যে। তারপর আসি তালিবাস্য, সেটা লাগবে, সেটা আছে কোথায়? এম এর মধ্যে। তাহলে শিফট এম, আমার দেশ বাংলাদেশ। তারপর লিখবো এইচ এর মধ্যে আছে ব, আকার আছে এফ, অনুষ্কার আছে শিফট কিউ, ল আছে শিফট ভি, এফ এ আছে আকার, তারপরে একার আছে দ, তারপরে তালিবাস্য। আমার দেশ বাংলাদেশ। তোমার দেশ কোন দেশ? নাই, সন্দেশ। তাহলে এইভাবে আমরা কার লিখতে পারি। আচ্ছা দেখেন, তোমার দেশ, তোমার লিখতে গেলে কি দিতে হবে? ফার্স্টে একার, তারপর ত, তারপর আকার, তারপর ম, তারপর আকার, তারপরে র। বুঝতে পারছি? একার আর আকার দিয়ে কি হয়? ওকার হয়। বলেন একার ইকার গুলো শিফট কেন দিতে হচ্ছে আপনার? হ্যাঁ, কেন শিফট ইউজ করতে হবে? একার আছে আমার কোথায়? সি এর মধ্যে। ওইকার দিলে না আমাকে কি দিতে হবে? শিফট দিতে হবে। ত দিলাম, র দিলাম, শিফট দিয়ে দিলাম, তৈরি। তাহলে না আমাকে শিফট চাপতে হবে। এইভাবে যেটা যেখানে আছে সেই অনুসারে কিগুলো প্রেস করে আপনাকে লিখতে হবে। এবার আসি, হ্যাঁ এটাই লাগবে। হ্যাঁ, জবের ক্ষেত্রে বলেন, অন্য জায়গায় বলেন, আপনি এটাই লাগবে। এবার আসি, স্বরবর্ণ শিখলাম, ব্যঞ্জন বর্ণ শিখলাম, কার শিখলাম। এবার কি লাগবে?
যুক্ত বর্ণ। এই চারটার বাহিরে বাংলা ভাষায় আর কিছু আছে শিখার মতো আপনার? নাই। তাহলে এই চারটা জিনিস যদি লিখতে পারেন আপনি বাংলা টাইপিং পেরে যাবেন। এবার আসি যুক্ত বর্ণ। একটা যুক্ত বর্ণের উদাহরণ দেন তো। যুক্ত বর্ণ নিজেই একটা যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ নিজেই একটা যুক্ত বর্ণ, বুঝা গেছে? তাহলে আমরা সেটাকেই লিখি যুক্ত। তাহলে ফার্স্টে জ্বর অসুকার, তারপর কি কয়ত। তাহলে এটাকে সংযুক্ত করতে হয় কিভাবে? আমাদেরকে প্রথমে প্রথমটা লিখব, তারপরে হসন্ত দিতে হবে, হসন্ত দিতে হবে, তারপরে ত দিতে হবে। ক দিব, হসন্ত দিব, ত দিব, তাহলে কি হয়ে গেছে? যুক্ত হওয়ার কথা ছিল না, উক্ত হয়ে গেছে। কেন হয়েছে? এটা হচ্ছে অটো কারেকশন বলে। এটা কি বলা হচ্ছে? অটো কারেকশন। তাহলে কন্ট্রোল জেড দিলে সেটা আবার ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। কন্ট্রোল জেড অর্থাৎ অটোমেটিক কিছু জিনিস কারেকশন হয়ে যায়। সেটা ধরেন আমরা লিখবাম পরীক্ষা, তাহলে কি লিখব? প র দীর্ঘিকার, তারপর কি ক হসন্ত মূর্ধন্যস্ব আকার, পরীক্ষা, তাই না? এবার আসি ব্রাহ্মণবাড়িয়া। ওই যুক্ত বর্ণটা কি? ওইটা কি? হ হসন্ত ম। এই যেটা দিয়ে লেখা হয় ব্রাহ্মণবাড়িয়া। তাহলে এইভাবে আপনি যদি যে কোনো যুক্ত বর্ণ লিখতে চান তাহলে প্রথম কাজ কি? সেই যুক্ত বর্ণটা কিভাবে তৈরি হয়েছে সেটা আপনাকে জানতে হবে, তারপরে আপনি যুক্ত বর্ণটা লিখতে পারবেন। বুঝছি এখন? তো এইভাবে করে ধরেন আমরা এখানে লিখি যে আগামীকাল আমাদের পরীক্ষা। তাহলে আ গা মি, তারপরে কি ক আকার ল, আগামীকাল আমার দেউ হয়ে গেছে, তাই না? এটা কন্ট্রোল জেড দিলে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে অটো কারেকশন। প র দীর্ঘিকার, তারপরে কি ক আকার, পরীক্ষা, তাই না? দাড়ি কিভাবে দিব? জি এর উপর আছে শিফট জি, পরীক্ষা, তাই না? তাহলে আমরা কি দিব? আহা কি আনন্দ, দৈন্তান্ন দৈন্তান্নয় দ। বাস, আগামীকাল আপনাদের পরীক্ষা, এই জন্য আপনারা কিসে আছেন? কি আনন্দে আছেন। আগামীকাল আমাদের পরীক্ষা, কি আনন্দে আকাশে বাগে পাশে। আতঙ্ক এবার লিখেন আপনি, বলেন। সরিয়া ও ক, কি আতঙ্ক? পরীক্ষা কি আসলে আতঙ্কের কিছু? পরীক্ষা হচ্ছে চিল। দেখেন, তাহলে এখন এগুলো লেখার জন্য আপনাদেরকে আমি সরাসরি একটা ফাইল দিয়ে রাখছি। সেই ফাইলের মধ্যে আপনাদের কাছে অলরেডি দেওয়া আছে যে কিভাবে কোনটা কোনটা টাইপ করবেন। ধরেন আপনার স্বরবর্ণ লেখা লাগবে, কোন স্বরবর্ণ টাইপ করার জন্য কোন কোন বাটনে প্রেস করতে হবে সেটা দেওয়া আছে, নোটগুলো করে দিছে। এরপর ব্যঞ্জন বর্ণগুলোর জন্য সবগুলো দেওয়া আছে আপনাদের জন্য, এই যে ব্যঞ্জন বর্ণ সবগুলো দেওয়া আছে। এরপর আছে কি কার, কার কোনগুলো লাগবে আকার থেকে দাড়ি পর্যন্ত সবগুলোই দেওয়া আছে। এরপর কি যুক্ত বর্ণ, এই যে যুক্ত বর্ণগুলো কিভাবে লিখবেন, কিভাবে হয়েছে না হয়েছে সেগুলো এখানে সবগুলো দেওয়া আছে। সো যুক্ত বর্ণ এখানে অবশ্য অল্প কয়েকটা দেওয়া আছে, এর চেয়ে বেশি যদি প্রয়োজন হয় সেটার জন্য আপনাদেরকে আরেকটা শীট দেওয়া আছে, সেখানে হচ্ছে সব যুক্ত বর্ণগুলোর তালিকা দেওয়া আছে। ধরেন বাংলা ভাষায় যুক্ত বর্ণ তো একটা দুটা না, তাই না? কারণ আপনি যুক্ত বর্ণ শেখার জন্য কি আবার ছোট ভাই বোনের বই খুঁজবেন? লজ্জার বিষয় না? সেই জন্য হচ্ছে বাংলা ভাষায় যত যুক্তবর্ণ আছে সবগুলো যুক্তবর্ণ আমি একটা তালিকা দেওয়ার চেষ্টা করলাম, সেখানে অলমোস্ট 285টা যুক্তবর্ণ দেওয়া আছে। এর বাইরে কোনো যুক্তবর্ণ বাংলায় প্রচলিত আছে বলে আমার মনে হয় না। যদি থেকে থাকে তাহলে আমাকে জানা দিয়ে আমি লিস্টে অ্যাড করে দিব।
এখানে দেখেন একদম কয় ক থেকে শুরু করে সবগুলো জিনিস একদম যুক্তবর্ণ লিখে সেটা উদাহরণ সহ দিয়ে সেটাকে সেটা দিয়ে একটা উদাহরণ দেওয়া আছে, ভেঙে দেখা দিয়ে সবকিছু করে দেওয়া আছে। দেখেন হ্যাঁ, এই যে সবগুলো আপনাদের কাছে এই শীটটা দেওয়া আছে। এখন আপনাদের হোমওয়ার্ক কি, এটা পুরোটা টাইপ করা। হ্যাঁ, কেটে টাইপ করতে পারবেন না কি? আপনাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাসে একটা গল্প লিখতে হবে মিনিমাম 5 পৃষ্ঠার। মিনিমাম কত পৃষ্ঠার? 5 পৃষ্ঠার একটা বাংলা লিখতে হবে। এই কথা কম বলে, 5 পৃষ্ঠার একটা বাংলা লিখতে হবে। বাংলা হচ্ছে নিজের মতো করে গল্প বানায় লিখতে পারেন। দিয়ে দিছি তো, শীটটা দিয়ে দিছি তো। এখান থেকে লিখবেন যে, এগুলা থেকে দেখে দেখে লিখবেন যে এই যে এগুলা শুধু যুক্তবর্ণ লিখে লাভ নাই তো, কারণ এতগুলো যুক্তবর্ণ আসলে আপনার লাগবে না, কখনো প্রয়োজন হবে না। 285টা যুক্তবর্ণ নাম জানেন? ওগুলো লাগবে বিসিএস এর ক্ষেত্রে, কোনটা কিভাবে ভাঙে, এখানে অনেকগুলো আছে। তাহলে এগুলো টাইপ করতে পারেন, সমস্যা নাই। তবে কাজ হচ্ছে যে কি, মেনলি আমরা যখন একটা কিছু লিখি, কথা স্রোতে যখন থাকে তখন তো সব তো যুক্তবর্ণ থাকে না, অনেক কথা আসে, তখন অনেকগুলো জিনিস একসাথে প্র্যাকটিস হয়, সেটা ভালো হয়। বুঝা গেছে? সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে 5 পৃষ্ঠা, ফন্ট সাইজ হবে 18। আচ্ছা, পরীক্ষার পরের দিন জমা দিয়ে সমস্যা নেই, ঠিক আছে? পরীক্ষা কবে? বুধবারে। শনিবার জমা দেন, সমস্যা কি, তাই না? তো আপনাদের কাজ হচ্ছে 5 পৃষ্ঠার বাংলা টাইপ করবেন, ফন্ট সাইজ হবে 18। কোনো ধরনের কবিতা হবে না, কোনো ধরনের গান হবে না। হ্যাঁ হ্যাঁ, রচনা টাইপসের এগুলো হবে, রচনা গল্প টাইপসের এগুলো হবে, যে যাচ্ছে তাই লিখতে পারেন, কোনো মানা নাই। হ্যাঁ, কোনো ওয়ার্ড না, আপনি একটা গল্প লিখবেন, টোটাল 5 পৃষ্ঠার একটা গল্প লিখবেন নিজের মতো করে, বা যে কোনো বই থেকে দেখে দেখে একটা গল্প লিখবেন, কোনো ওয়েবসাইট থেকে দেখে দেখে একটা গল্প লিখবেন, অ্যাজ ইউর উইশ, যে কোনোভাবে নিজের মতো করে গল্পটা লিখতে পারেন। এবার আসি, এই শেষ করি, এখনো শেষ করি না আমি। দেখেন তাহলে আমরা কি করলাম, ফার্স্ট হচ্ছে ফন্ট সাইজ, ফন্টের নামটা চেঞ্জ করলাম, তাই না? এরপর কি করছি, বিজয় বায়ান্নটা অ্যাক্টিভ করছে বাংলা লেখার জন্য। এরপর আমরা আমাদের মতো করে বাংলাটা লিখলাম। এখন যদি আপনি অন্য কোথাও লিখতে যান, দেখেন আমি লিখতেছি ওয়ার্ড, WORD, লেখা উঠতেছে কি কেমন কেমন না? এটা কেমন কেমন হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের এখন বিজয় বায়ান্নটা অ্যাক্টিভ হয়ে আছে। সো আমাদের যখন বাংলা লেখা শেষ হবে, আমাকে সাথে সাথে বিজয় বায়ান্নটা অফ করে দিতে হবে। কিভাবে অফ করব? কিবোর্ড থেকে Ctrl-Alt-B। এখন আমার অফ হয়ে গেছে। এবার যদি আমরা এখানে ওয়ার্ড লিখি, দেখেন এখন ইংলিশটা সঠিকভাবে কাজ করতেছে। তো আমরা যখন কথা না বলি, যখন আমরা বাংলা লিখব তখন কিন্তু ইংলিশ কিবোর্ডটা ডিঅ্যাক্টিভ থাকবে, সেটা মাথায় রাখতে হবে। এবং আমরা যদি এখানে দেখি, এই যে এখানে আইকনটা দেখেন এই জায়গায়, এখন কি অবস্থায় আছে? এটা এখন ইংলিশের জন্য আছে। আমি যদি এই জায়গায় রাইট বাটনে একটা ক্লিক করি, তাহলে দেখেন এখানে 3টা জিনিস দেখায়। একটা হচ্ছে ইউনিকোড, যেটা আমরা অনলাইনের জন্য লিখি, সেটাতে আপনার কোনো কাজ নাই আপাতত। এরপর একটা কি আছে, বিজয় ক্লাসিক বা বিজয়, বিজয় দিয়ে লেখার জন্য হচ্ছে আমরা যখন Ctrl-B দিই তখন এরকম হয়ে যায়। দেখেন আমি Ctrl-B দিচ্ছি, বি দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, Ctrl-B দেওয়ার সাথে সাথে বিজয় ক্লাসিক হয়ে গেছে। এখন আমরা কি বিজয় ক্লাসিকে কি ইংলিশ লিখতে পারবো? পারবো না। তাহলে আমাকে কোথায় আসতে হবে? ইংলিশে আসতে হবে। ইংলিশে কিভাবে আসবো? Ctrl-B দিব, এখন দেখেন এটা ইংলিশ হয়ে গেছে। বুঝতে পারছি? সো যদি দেখেন যে উল্টা পাল্টা হচ্ছে লেখা, তখন এখানে চেক করে দেখবেন যে আসলে আপনার কোথায় আছে এটা। সো এই হচ্ছে আপনাদের বাংলা টাইপিং। এবার আপনাদের কাজ হচ্ছে কম্পিউটারটা অন করেন, অন করে বাংলা টাইপিং স্টার্ট করেন। সব রিসোর্সগুলোই আপনাদেরকে দেওয়া আছে। আপনি কার্সরটা যেখানে রাখবেন সেখানেই আসবে। আপনি যদি কার্সরটা পেজের একেবারে উপরে আসেন তাহলে আচ্ছা পেজের উপরে নতুন আসবে, আর যদি কার্সরটা একদম পেজের নিচে রাখেন তাহলে নিচে নতুন পেজ আসবে।